মাইসেলফ অ্যালেন স্বপনের প্রথম সিরিজে আমরা দেখেছিলাম কিভাবে একজন মাদক কারবারি নিজের আপন ভাইকে খুন করে তার পরিচয় নিয়ে সমাজে ঘুরে বেড়ায়, মাদকের ব্যবসা করে কামানো অগাধ অর্থ সাদা করার চেষ্টা করে। প্রথম সিজনের শেষে সন্ত্রাসীরা অ্যালেন স্বপনের ছেলেকে মেরে ফেলে। দ্বিতীয় সিজন শুরু হয় পুত্রের লাশ নিয়ে অ্যালেনের বসে থাকার দৃশ্য দিয়ে। এখান থেকেই এই সিরিজের গল্পের সূচনা। গল্প বলতে আসলে তেমন কিছু নেই, আগের মতোই ধূর্ততার সঙ্গে নিজের পথের কাঁটাগুলো প্রথমে সে সরায়। যে বিজনেস পার্টনারের টাকা মেরে সে হাওয়া হয়ে গিয়েছিল, তার ছেলের সেই খুনিকে সাফাই করে অ্যালেন স্বপন। এজন্য সে সাহায্য নেয় প্রকৃত অ্যালেন স্বপনের। পরে অবশ্য সে ড্রাগ ডিলার চলে আসে সিদ্দিক ওরফে অ্যালেন স্বপনের টাকায় ভাগ বসাতে। গত সিজনে নিজের প্রয়োজনে সহোদরকে বলি দিয়েছিল সে, এবার স্ত্রীকেও হত্যা করতে তার হাত কাঁপেনি। তার সঙ্গে এবার ধূর্ততায় সমান পাল্লা দিয়েছে শায়লা, কিন্তু অ্যালেন স্বপনের সামনে কোনো প্রতিবন্ধকতাই টিকতে পারেনি। সে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। পুরো সিরিজে তার নিষ্ঠুরতা, তার চালাকি, তার গেয়পনার এক ধরনের প্রদর্শনী চলেছে। প্রথম সিরিজে অ্যালেন স্বপন চরিত্রটি ধীরে ধীরে যেভাবে প্রকাশিত হয়েছে এবং বিচিত্র সব বৈশিষ্ট্য দিয়ে দর্শকের চোখ তার উপর আটকে রেখেছে, দ্বিতীয় সিজনে তেমন ভাবে তার প্রতি দর্শকের কৌতূহলকে জিইয়ে রাখতে পারেনি অ্যালেন স্বপন। সে নতুন কিছু করে চমকে দেবে কিংবা তার চরিত্রের নতুন কোনো দিক উন্মোচিত হবে, এমনটা দ্বিতীয় সিরিজের প্রতি প্রত্যাশা থাকলেও অ্যালেন স্বপন একই বৃত্তে ঘোরপাক খেয়েছে। সেই একইভাবে সাদা টাকা কালো করার জন্য হন্যে হয়ে ওঠেছে। আর্ট গ্যালারির মালকিন দিশা সাদা টাকা কালো করে। প্রথমে সে অ্যালেন স্বপনের কাজ করতে রাজি হয় না, পরে অতিষ্ঠ হয়ে সে কবুল বলে। দিশার কালো টাকার দুনিয়ায় আসার পেছনে একটি বেদনাহত অতীত রয়েছে। সেই অতীত এত তাড়াহুড়ো করে পর্দায় দেখানো হয় যে দর্শকের তেমন প্রতিক্রিয়া হয় না। দ্বিতীয় সিজনের শুরুটা বেশ ধীরে গুছিয়ে সময় নিয়ে শুরু করেছিলেন পরিচালক শিহাব শাহীন। চরিত্রগুলোর ভেতরের ভাঙচুর, পারস্পরিক সম্পর্কের দোলাচল বেশ টের পাওয়া যাচ্ছিল। অ্যালেন স্বপন আর কত নির্মম হতে পারে, তার পরিচয় কতক্ষণ সে ঢেকে রাখতে পারে, এই কৌতূহলগুলো দর্শকের মনে জাগে। কিন্তু কয়েক পর্ব পরে বোঝা যায় অ্যালেন স্বপনের সামনে কোনো বাধাই আসলে বাধা নয়। অতি সহজে সব প্রতিবন্ধক সে পেরিয়ে যেতে থাকে, ফলে গল্পের উত্তেজনা ও উৎকণ্ঠা কমে আসে। সিরিজটি শেষ হয় এমন এক জায়গায়, এমন এক সময় যখন আসলে দর্শকের আর তেমন প্রত্যাশা অবশিষ্ট থাকে না সিরিজটির প্রতি। শিহাব শাহীনের এই সিজনের চিত্রনাট্যের গতি খুব ধীর, গল্পের তেমন কোনো আকর্ষণীয় বাঁক নেই। নতুন কিছু চরিত্র যোগ হয়েছে, সেগুলোর কোনোটি খুব শক্তিশালী নয়। পুরনো চরিত্রগুলোর মধ্যে অ্যালেন স্বপনের স্ত্রী এবার ঝলসে উঠেছিল, কিন্তু দ্রুতই তাকে পর্দা থেকে বিদায় দেওয়া হয়। নতুন চরিত্রগুলোর মধ্যে যোগ হয়েছে দিশা ও হাউজিং কোম্পানির মালিকের একটি চরিত্র। এই চরিত্রটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আর দিশার চরিত্রে অভিনয় করেছেন জেফার রহমান। দিনারের চরিত্রটির ব্যাপ্তি বেশি নয়, তার কাছ থেকে বেশি কিছু পাওয়া যায়নি। তিনি যে জাতের অভিনেতা, তাকে এভাবে অপব্যবহারই মনে হয়। দিশার চরিত্রটি খুব গ্ল্যামারাস, জেফারকে নেয়ার কারণ সেটাই। চোখের তুলনায় তার নাক কথা বলেছে বেশি, তার শরীরও কথা বলেছে, আর সেটাই তার চরিত্রের দাবি। ক্যারিয়ারের শুরুতে মিথিলাও এমন চরিত্র পেলে ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারতেন কিনা সন্দেহ। এখন তো দিব্যি অভিনয়টা করে যাচ্ছেন। শায়লা হিসেবে 2 সিরিজেই তিনি কাজের মান ধরে রেখেছেন। সুমন আনোয়ার আছেন একটি চরিত্রে, গেল সিজনেও তিনি ছিলেন। গেলবারের মতো এবারও তার বেশি কাজ নেই। ওই কিরে সংলাপ দিয়ে তিনি তার চরিত্রটিকে হাস্যকর করে তুলেছেন। এই সিজনের ওই একটি দৃশ্যেই তিনি আর নাসিরুদ্দিন খান একসঙ্গে আসেন পর্দায়, ফলে এই দৃশ্যটি আরো মজাদার হতে পারত, কিন্তু সেটা হয়নি। জেফার ও নাসিরুদ্দিন খানের রসায়নও ততটা জমেনি যতটা জমেছে নাসিরুদ্দিন খান ও মিথিলার রসায়ন। এবার বলি নাসিরুদ্দিন খান কেমন করলেন। তার অভিনয় পূর্ব অনুমানযোগ্য। তিনি আগের সিরিজেরই ধারাবাহিকতা রক্ষা করেছেন মাত্র। যথারীতি তিনি মজা দিয়েছেন, তবে কৌতুকের দিকটা বেশি ছিল এই সিজনে। শেষ দৃশ্যে তার চেহারায় যে নৃশংসতা, পুরো সিজনে এই অভিনয়ের অভাব ছিল। তার সংলাপেও ধার কমেছে, এই দায় অবশ্য লেখকের। তবু এই সিরিজ কানে আরাম দিয়েছে আবহ সঙ্গীত ভীষণ চড়া ছিল না বলে, আর গালাগাল কম ছিল বলে।
দেখতেও সিরিজটি ভালো লেগেছে। এমন কোনো দৃশ্য ছিল না যা খুব ধাক্কা দেয়, ফলে থ্রিলারটি অনেকের কাছে সহনীয় হবে।